বিল কমে আসতেছে প্রায় 30%। চিকন তার ব্যবহার করতেছেন, তারের খরচ কমে যাচ্ছে। ছোট সার্কিট ব্রেকার ব্যবহার করতেছেন, ইকুইপমেন্ট খরচ কমে যাচ্ছে। এই কারণে যারা বিদ্যুৎ বিক্রি করে, কারা করে, পল্লী বিদ্যুৎ করে, পিডিবি করে, ডেসা করে, ডেস্কো করে, এরা কাস্টমারকে শর্ত দিয়ে দেয় যে চুক্তিপত্র হবে যখন ওরা বিদ্যুৎ কিনবেন, ওরা বলেই দিবে 95% এর উপরে থাকতে হবে, এর উপরে, হ্যাঁ একদম চুক্তিতে উল্লেখ করে দেবে। যদি না থাকে, যদি আপনার 0.94ও থাকে, তখন ওরা করবে কি, আপনার মাসে একটা বিল আসবে না, এই বিলের সাথে 1.3% হচ্ছে পেনাল্টি ফ্যাক্টর, জরিমানা করে বিল দেবে। আপনাদের ফ্যাক্টরিতে যারা চাকরি করে দেখবেন, যদি পাওয়ার ফ্যাক্টরির মান কম থাকে, ওখানে থেকে পিএফসি কারেকশন চার্জ একটা বিল দিয়ে দেয়। যত কম হবে তত বিল আস্তে আস্তে বিল বাড়তে থাকবে। আপনি এইদিকেও লুজার হচ্ছেন, ওইদিকেও লুজার হচ্ছেন। ওই জন্য পাওয়ার ফ্যাক্টর প্যানেল হচ্ছে বাধ্যতামূলক, কাস্টমারের জন্য সুবিধা, আর কাস্টমার যদি বসে তাহলে যে সাপ্লাই দিচ্ছে তার জন্যও সুবিধা। মানে স্যার কাস্টমারের বোঝানোর সহজ পদ্ধতি কি, এরা তো আর এই ক্যালকুলেশন বুঝবো না স্যার। এই তো এই ক্যালকুলেশন করে বুঝাই দিবেন। একই পাওয়ার 200 ডিফারেন্স 0.2-র জন্য ডিফারেন্স হচ্ছে 100 অ্যাম্পিয়ার। এটা তো 200 তো ছোটো একটা ফ্যাক্টরির জন্য। বড় বড় ফ্যাক্টরিগুলোতে মিনিমাম আপনার 1000 কিলো থাকে, 1000, 2000, 3000, 10,000 কিলো পর্যন্ত থাকে। তার কত জরিমানা হবে আপনি চিন্তা করেন। যারা 30-40 টাকা, লাখ টাকা বিল দেয়, আছে না বড় ফ্যাক্টরিগুলো? এখানে অ্যাম্পিয়ার বাড়লে তো আমার টাকাও বাড়বে। হ্যাঁ, টাকা বাড়বে, খরচ বেড়ে যাচ্ছে না। তাহলে কাস্টমারকে ওইভাবে বুঝতে হবে, যদি অ্যাম্পিয়ার বাড়ে যায় তাহলে কি আমার কস্ট আপনি বাড়ে যাচ্ছে। 412 এম্পিয়ার বিদ্যুৎ ব্যবহার করলেন এক মাসে, আর 291 এম্পিয়ার এক মাসে, তাহলে কোনটার বিদ্যুৎ বিল বেশি হবে? খরচ বাড়বে, জরিমানা এটা কম আমার এটা তো। জরিমানা দাম 0.2-র জন্য ডিফারেন্স কিন্তু মাত্র 0.2, এর জন্য আপনাকে 30% বিদ্যুৎ বিল বেশি দিতে হচ্ছে। এগুলো আপনারা করছেন তো, লিডিং ল্যাগিং করছেন না বইতে, কিন্তু এইভাবে চিন্তা করে করেন না, তাই না? না খালি মহস্ত খালি খালি প্রশ্ন করে দিয়ে দিচ্ছে। এখন যদি কোথাও কোনো ভাই ভাই প্রশ্ন জিজ্ঞাসা, এই সুন্দরভাবে ক্যালকুলেশন করে বুঝাই দিতে পারবে না? বই খোলা লাগবে আর? তাহলে এইটার উপরে যেটা বুঝলাম, এটার উপর কারো কোনো প্রশ্ন আছে? যে কোনো প্রশ্ন? স্যার আমার একটা ছিল, সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টরি যেটা বললেন, আমরা সাধারণত নর্মালি 0.8 বা 0.9 যে স্ট্যান্ডার্ড যে, যদি না থাকে তখন আমরা ধরে নিই। না স্যার আমি এটা বলতেছি না, মানে সাপোজ এটাকে আমরা ধরে নিই। তো এখন হচ্ছে একটা পিএফআইতে যে আমরা স্ট্যান্ডার্ড মানে কখনো বেড়ে গেছে বা কখনো কমে গেছে, তখন ওই অবস্থায় এটাকে মানে নিচে নেমে গেলে যেমন এটাকে নর্মাল কীভাবে আনতে হবে, আর উপরে চলে গেলে কীভাবে, মানে একটা স্ট্যান্ডার্ড নিচে এটার নেমে মধ্যে যায় তাহলে ক্যাপাসিটর বাড়াই দিতে হবে। ওই অনুযায়ী এটার সিস্টেম। আচ্ছা, আর যদি বেশি হয়ে যায় ও নিজে থেকে, এটা একটু কখনো ম্যানুয়ালি চালাইতে হয় না। আচ্ছা, এখানে আরেকটা ডেঞ্জারাস দিক আছে, সবাই জানে না। কোনো পাওয়ার ফ্যাক্টর প্যানেল কখনো ম্যানুয়ালি চালাইতে হয় না। কেন ম্যানুয়ালি চালাইতে হয় না? শুনে, ম্যানুয়ালি আপনি বাড়াইতে কমাইতে পারবেন। এখন দেখা গেল ম্যানুয়ালি এটা আপনি একটা 0.99 সেট করে গেলেন, হঠাৎ করে আপনার দুইটা মেশিন বন্ধ হয়ে গেল, মেশিনের সমস্যা। আপনি তো এইখানে কমান নাই। যখন পাওয়ার ফ্যাক্টর মান 0.99-এর উপরে চলে যাবে, তখন নেগেটিভ ইয়ে আসবে, তখন অ্যাম্পিয়ার উল্টা হবে, অ্যাম্পিয়ার আরও বেড়ে যাবে। 412 জায়গায় 470 অ্যাম্পিয়ার হয়ে যাবে, উল্টা বিদ্যুৎ বিল বেশি আসবে। আর এই কারণে পাওয়ার ফ্যাক্টর প্যানেল কোথাও কোনো ইন্ডাস্ট্রিতে, কোনো পাওয়ার প্ল্যান্টে কখনোই ম্যানুয়ালি চালানো হয় না। তখন উল্টা রিয়েকশন হবে, আরও বেড়ে যাবে অ্যাম্পিয়ার। স্যার মানে পাওয়ার ফ্যাক্টরে আমার সব কিছু ঠিকঠাক আছে, ওকে। কোনটা যদি আমার মনে করেন যে ভবনের ভিতরে তো অনেক লোড থাকে, তো কোনটায় যদি আমার 100 এম্পিয়ার, কোনটায় 50 এম্পিয়ার, কোনটায় আবার 150, তাহলে এই ক্ষেত্রে কি পাওয়ার ফ্যাক্টরে কোনো সমস্যা হইব? তিনটা ফেজে পাওয়ার ফ্যাক্টর তিনটাকে কাভার করতে প্যারালালি। এটা নিয়মটা হচ্ছে, আপনি এই যে তিনটা ফেজ বললেন না, পাওয়ার ফ্যাক্টরটা যখন আপনি প্যানেলটা কানেক্ট করতে হবে, সিটির ভিতর দিয়ে ওই সিটি লাইনটা পাওয়ার ফ্যাক্টর প্যানেলের মিটারে দিতে হয়। তো যে ফেজটার অ্যাম্পিয়ার বেশি, সবসময় নিয়ম হচ্ছে ওই ফেজে লাগানো। দেখা গেল আপনার তিনটা ফেজের ভিতরে একটা 500 অ্যাম্পিয়ার নিচ্ছে, মানে কি এই ক্ষেত্রে মিটার দাম মাইপে একটা 450 নিচ্ছে, একটা নিচ্ছে 480, আপনার যেটা 450 নিচ্ছে 450, এটা সবচেয়ে কম। আপনি যদি এইটাতে লাগান, তাহলে ও তো ওইটা কাভার করবে না, 500 কাভার করবে না। তখন দেখা যাবে যে আপনার কাজ হচ্ছে না, আপনার 0.95-এর উপরে যাচ্ছেন, আরও কমতেছে, 0.9, 0.88, 0.8, তখন ওটা আবার জরিমানা হবে। মানে ফেজ ব্যালেন্স করা লাগবে না। সবসময় নিয়ম হচ্ছে যে ফেজে বেশি বিদ্যুৎ নেবে ওই ফেজে সিটিটা লাগানো, কারেন্ট ট্রান্সফরমারটা ওই ফেজে লাগাতে হবে। ওই ফেজে লাগাইতে হবে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? একটা সিটি লাগাই কি চলে না স্যার? আবার স্যার কোনো কোনো জায়গায় দেখছি যে তিনটাকে বললে তিনটা সিটি লাগানো, এটা কি ক্ষেত্রে? প্যানেলের ভিতরে তিনটা মিটার থাকে না, অ্যাম্পিয়ার মিটার, ওই মিটারের মান দেখার জন্য তিনটা মিটারের জন্য তিনটা সিটি। আর পাওয়ার ফ্যাক্টর প্যানেল তো একটাই যে কন্ট্রোলার থাকে, তো কন্ট্রোলারের জন্য একটা সিটি লাগাইতে হবে।
এই কন্ট্রোলারের জন্য মূলত কন্ট্রোলারের জন্য একটা সিটি। আমাদের সার্ভিস শুরু দেখলাম সার্ভিস শুরুকে যেই সিটি এবং পিটি এসবগুলো কিন্তু ধারণা হয়ে যাবে সিটি আর পিটি যে থাকে যদি 11 কেবি লাইন হয়, হ্যাঁ 11 কেবি লাইন হলে পিটিটা করে কি, পিটিটা ভোল্টেজটাকে ডাউন করে। ওই এর সাথে যে এনার্জি মিটারগুলো দেয় না, এনার্জি মিটারগুলো কিন্তু 11 কেবির হয় না, এগুলো 110 ভোল্ট না হয় 220 ভোল্টের। তখন এই পিটি দিয়ে ভোল্টেজটা কমায় ওই এনার্জি মিটারে লাইন দেওয়া হয়। সিটিতে একটা আর সিটিটা দেওয়া হয় যে এম্পিয়ার মিটার, যেটা এনার্জি মিটারের এম্পিয়ারটা দেখার জন্য। সিটিতে একটা রেশিও দেওয়া থাকে যে আপনার এখানে যদি আমার 5 এর কারেন্ট দেখায় তাহলে সেটা আমার মাল্টিপ্লাই করে যে 10 গুণ 12 গুণ বা 15 গুণ এভাবে আমার আসে এইটা তো সেম এটা নির্ভর করতেছে আপনি যে মিটারটা কিনবেন, আপনি যে এনার্জি মিটারটা লাগাবেন। সিটিটা আমরা কোথায় লাগাবো সেটা বলতেছি হ্যাঁ আমি বলি শুনেন, আপনি যে এনার্জি মিটারটা কিনবেন বা কোম্পানি থেকে যে এনার্জি মিটার দেবে, যে কোম্পানিরই হোক, ওই মিটারটা যখন ওরা ডিজাইন করে না, ওরা কি মিটারের গায়ে লিখে দেয় যে এর সিটি রেশিও এইটা হইতে হবে, 100/10 হইতে হবে অথবা 500/5 হইতে হবে। যদি আপনি এটা ওই না লাগান ওইটার সাথে মিলায়, তখন দেখবেন যে মিসম্যাচ হচ্ছে। আপনার দেখানোর কথা 100 অ্যাম্পিয়ার, 100 অ্যাম্পিয়ার না দেখে দেখাচ্ছে হয়তো 80 অ্যাম্পিয়ার, আপনি একুরেট এটা পাবেন না। সেটা ঠিক আছে এটা তো মানে ওই সিটির গায়ে তার নেম প্লেটে লেখা থাকবে যে এত রেশিও 5:200 5:500 এরকম দেওয়া থাকে। অর্থাৎ আমি যদি 5 পাই তার মানে মাল্টিপ্লাই করে আমি ওই পুরোটা পাইলাম। তো এখন কথা হচ্ছে যে সিটিটা এবং পিটিটা আমরা কোথায় ইনস্টল করবো, কার পিছনে ইনস্টল করবো, মানে কার শেষে সিটিতে তারপর পিছনে না, মেইন যে লাইনটা থাকবে না, মেইন যে লাইন, মেইন লাইন তিনটা না, এই বিসিবি 11 কেবি হোক বা 400 ভোল্ট হোক, মেইন লাইন তো তিনটা। বিসিবি পরে লাগাবো নাকি আগে আগে বিসিবির আগে লোডের আগে, সবসময় লোডের আগে, ওদের আগে মিটারের আগে, হ্যাঁ লাগে ওইখান থেকে তবে মিটারে লাইন দেবে। এনার্জি মিটারের আগে যদি হয় দুটোর ওদের আগে বিসিবি কোন জায়গায় দিতে হবে energy? এনার্জি মিটারের আগে বা সব লাইনের মেইন লাইনের মধ্যে আর কি মেইন লাইনের মধ্যে তিনটা লাইনে তিনটা সেট। বিসিবি তো মিটারের পরে স্যার না, বিসিবি মিটারের পরে না, ফিউজের পরে মিটারের পরে sorry, মিটারের পরে। আর ওই যে ই মানে হলো স্যার, এখানে সিটিপিটি যত- হলো স্যার, 11 এখানে কেবি যত লাইন। কিছুই দেখানো হচ্ছে ড্রপ আউট ফিউজের পরে 11 কেবি তো হচ্ছে 11 কেবির পরে তো হচ্ছে স্যার এই যে আপনার আচ্ছা আরেকটা জিনিস বলে নেই, পরে মনে থাকবে না। 33 কেভি লাইন যদি হয় তাহলে ওখানে আরও দুইটা সেফটি ব্যবহার করা হয়। একটা হলো এবিএস এয়ার ব্রেক সুইচ, আরেকটা হচ্ছে ইসিআর অটো রিক্লোজার। হ্যাঁ 33 কেভি লাইন তো অনেক ডেঞ্জারাস, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ তো অটো রিক্লোজার যেটা কোনো সমস্যা হলে নিজে থেকে ট্রিপ করে দেবে, ওভার থার্মাল ওভারলোডের মতো মোটরে। আর এবিএসটা হচ্ছে আপনি একটা কাজ করবেন ভিতরে, আপনার 33 কেভি লাইন বন্ধ করা দরকার। আপনার তো বারবার তো আর ওই হিসেব পল্লী বিদ্যুৎ বা হিসেব টেলিফোন করতে পারেন তো, সমস্যা। তখন আপনি নিজে থেকে ওটা স্টিকের মতো লাগানো আছে, টান দিয়ে আপনি নিজে বন্ধ করে দিন, দিয়ে আপনি আপনার ভিতরে কাজকর্ম করেন। ওইটা শুধু আপনারটা বন্ধ হলে আর বাকি যতগুলো ইন্ডাস্ট্রি আছে সবগুলো চলবে, ওদেরটা আলাদাভাবে চলবে। ওর নাম কি স্যার? একটা হচ্ছে এসিআর অটো রিক্লোজার বলে, আরেকটা হচ্ছে এবিএস এয়ার ব্রেক সুইচ। সেটা এই দুটো শুধু 33 কেবি লাইনে ব্যবহার করা হয়, Air 11 brake কেবিতে switch লাগে না। 33 কেবির ক্ষেত্রে বাড়তি সেফটি হিসেবে দুইটা সুইচ ব্যবহার করা হয়, একটা হলো এবিএস এয়ার ব্রেক সুইচ, আরেকটা হচ্ছে এসিআর অটো রিক্লোজার। ঠিক আছে? স্যার দুইটা কথা ছিল। প্রথমটা হচ্ছে স্যার, একটা ইন্ডাস্ট্রিতে যে পরিমাণে লোড থাকুক না কেন, এমন অবস্থায় কোনো মোটর ফেল করলো বা কোনো জায়গায় জ্বলে গেল বা কেউ শর্ট হইলো, তখন এমন অবস্থায় কোম্পানি থেকে অনেক সময় এমন হয় যে বলে যে মেন জায়গা থেকে বন্ধ করো, মেন জায়গা থেকে বন্ধ করো। এখন যেখানে ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান থাকে তাদেরকে মূলত প্রথমে কোন জায়গায় অফ করে দিলে আমাদেরকে, যেমন এটা একটা হাই লোড ক্যাপাসিটি 11 কেবি থেকে 400 হয়ে আদার্স সব জায়গায়, এখন এবার সেফটি মোডের জন্য সর্বপ্রথম কোন জায়গায় অফ করে দিলে স্যার পরবর্তী হচ্ছে লোড থেকে আমরা 11 কেবি লাইন হয় তাহলে ভিসিবি, বিসিবিটা গিয়ে বন্ধ করে দেওয়াটা সবচেয়ে বেস্ট স্যার, তাহলে ট্রান্সপোর্টটা বন্ধ হয়ে এটা যাবে। আপনার হাতের নাগালে আছে। আপনি যদি ফিউজ করতে চান আপনাকে লাঠিটা আনতে হবে, লাঠিটা উপরে উঠাইতে হবে, অনেক কাজ করতে হবে, এটা অনেক সময় নষ্ট হয়ে যাবে, দৌড়া যায় ভিসিবিটা অফ করে দিবে। আচ্ছা স্যার, এটা অথবা আপনার ভিতরে ফ্যাক্টরির ভিতরে সমস্যা আছে, দৌড়ায় আছে আপনি এসিবিটা অফ করে দিলেন, এসিবিটা 400 ভোল্টের আছে ট্রান্সফরমার পরে হ্যাঁ তাহলে ভিতরে পাওয়ারটা বন্ধ হয়ে গেল। যদি ট্রান্সফরমারে কোনো সমস্যা তখন আবার ভিসিবি অফ করতে হবে, এসিবি অফ করলে কাজ হবে না। ঠিক আছে? আচ্ছা স্যার, এটা গেল এটা। আরেকটা কথা যেটা বললাম, অনেক সময় ফেজে যেরকম আমাদের যেটা ফেজ বা নিউট্রালে 400 ভোল্টের শর্ট হয়ে গেল, সাপোজ স্যার হইতেই পারে, শর্ট হয়ে গেলে জ্বলে এমন অবস্থায় কি আমাদের এই যে পিএফআই বা ট্রান্সফর্মার করে কোনো প্রেশার বা এখানে কি কোনো সমস্যা হবে যদি স্পার্ক করে, মানে আমার দীর্ঘক্ষণ লেগে আছে? স্পার্ক করার সাথে সাথে জি আপনার এসিবি ট্রিপ করবে, আপনার ভিসিবি ট্রিপ করবে। যদি ট্রিপ না করে তখন হয়তো সমস্যা হবে বড় ধরনের।
স্যার আরেকটা কথা হচ্ছে আমরা এখান থেকে অটোমেশন করার পরে বা আমরা এখন সাবস্টেশন শিখতেছি বা কাজ শিখতেছি, এই কাজগুলো অনেকে স্যার আমরা অনেকে ধরেই কিন্তু এই কাজগুলো পাবো না অনেক জায়গায়। এখন এই কাজগুলো স্যার মিনিমাম এই যে সাবস্টেশন মানে ট্রান্সফর্মার অপারেশন অটোমেশন পিএলসি ওই সংক্রান্ত না, যেমন সাবস্টেশন 11 কেবি থেকে হয়ে 400 ভোল্ট থেকে আদার ইন্ডাস্ট্রি, এই কাজগুলো স্যার আমরা ইজিলি কোন জায়গায় ভিজিট, যেমন আমরা এখানে দেখাচ্ছেন বা বলতেছে এটা একটা, আর যেটা হচ্ছে হাইলি লোড দেখতেছি। চলতেছে বা দেখতেছি, বা কোন জায়গায় গেলে স্যার আমরা জিনিসটা মানে 1 সপ্তাহ 2 দিন বা গিয়ে আমরা জিনিসটা আরেকটু ইয়ে হতে পারে, এই জিনিসটা স্যার কীভাবে আমরা করতে পারি? যে কোনো পাওয়ার প্ল্যান্টে ভিজিট দেওয়া যেতে পারে, যে কোনো ইন্ডাস্ট্রিতে ভিজিট দেওয়া যাবে, ইন্ডাস্ট্রির ভিতরে সব থাকে এগুলো। জি স্যার। কিন্তু ইন্ডাস্ট্রিগুলো রেস্ট্রিক্টেড তো, সবাই সবসময় পারমিট করেন। আর যদি ইন্ডাস্ট্রি লেভেলে কোনো চাকরি পান, সব ইন্ডাস্ট্রিতে একই সিস্টেম, এর বাইরে কিচ্ছু নেই। ঠিক আছে, সব ইন্ডাস্ট্রিতে একই সিস্টেম। মাল্টিপারপাস থেকে ট্যুর দেওয়া যায় না স্যার? এই যে মাল্টিপারপাসে যে সাজা রাখছে ইন্ডাস্ট্রি, মানে ফ্যাক্টরিতে লাইভ? জি স্যার, কোনো ফ্যাক্টরিতে যদি 2 দিনের জন্য আমাদেরকে বা 1 দিনের জন্য বা 1 ঘন্টার জন্য বাংলাদেশের মালিকরা হচ্ছে অর্ধশিক্ষিত, ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি মালিক, যে নাসির গ্রুপ বলেন, আবুল খায়ের গ্রুপ বলেন, আকিস গ্রুপ বলেন, এর অর্ধশিক্ষিত লোকজন এরা মনে করেন আমার ফ্যাক্টরিতে যে কেউ ঢুকে যায় আরেকটা ফ্যাক্টরি দিয়ে দেবে রাতারাতি। আসলে কি সেটা সম্ভব? না। এই জন্য স্যার বলি, ঢুকে আমি যেত না। 93 সালে আমি তখন কুষ্টিয়ায় চাকরি করি। কুষ্টিয়ার কেউ আছেন নাকি এখানে? ওখানে নতুন ফ্যাক্টরি একটা দিচ্ছি আমরা, বিআরপি থেকে কেবল কিনতে যাবো। তো আমি গেছি কোম্পানির গাড়ি নিয়ে। ওখানে যে মার্কেটিং ম্যানেজার ছিল, ভদ্রলোক ছিল এনামুল হক না, রিটায়ার্ড মেজর, ওখানকার মার্কেটিং ম্যানেজার। তো ওনাকে বললাম যে স্যার, তখন তো আমরা পোলাপানো মানুষ আপনাদের মতো, যে স্যার আমি তো আসলে নতুন পাশ করে বের হয়েছি, তারপরে যদি আপনার ফ্যাক্টরিটা একটু দেখে দেন কীভাবে কেবল তৈরি করতেছেন। তো বললো ঠিক আছে চলেন, চেয়ারম্যান সাহেবের কাছে নিয়ে যাই। তো বিআরবির মালিক হচ্ছে মুজিবুর রহমান সাহেব। গেলাম, যে সুন্দর করে চাটা খাওয়াইলো, কথা কথা বললো, কত বছর চাকরি টাকরি করে জিজ্ঞেস করলো। চাটা খাওয়াই বলতেছে, বয়স্ক লোক কিন্তু, যে হালিম সাহেব আপনি কিছু মনে করেন না, আপনাকে আমি আমার ফ্যাক্টরি দেখাতে পারবো না। তো বললো কেন স্যার, কী সমস্যা? কয় না, আপনি যে ইঞ্জিনিয়ার ওই জন্য দেখাবো না। এখন তখন তো বয়স অল্প, মানে রক্ত গরমও বেশি, যে এত দূর আসলাম ঘুরে যাবো। তো আমি এবার করছি কি, ভাই আমার ওই ফ্যাক্টরি থেকে বের আসবেন, আমার ফ্যাক্টরিতে শহীদ সাহেব নামে একজন সার্ভিস ইনচার্জ ছিল, উনি আমাকে বলছিল যে বস আমার এক বন্ধু আছে ওখানে, তপন না। তো আমি করছি কি, বাইরে এসে ওই উনার লোক ছেড়ে দিয়েছি, এনাম সাহেবটা ছেড়ে দিছি, দিয়ে ওই তপন সাহেব রিং দিচ্ছি মোবাইলে। উনি বাইরে আসছে, আমি ওর পরিচয় দিচ্ছি যে আমি তো শহীদ সাহেবের বস, আমি একটু আসছিলাম কেবল কিনতে, আমি একটু ফ্যাক্টরিটা ঘুরে দেখতেছি। তো আসেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো কেবল সেকশনটা দেখছি, কেবলের পাশে আবার আরেকটা ফ্যাক্টরি আছে, কোনো ওই যে অ্যালুমিনিয়াম ইয়েগুলো বানায়, হাই ভোল্টেজ লাইনের, আর কিয়াম মেটাল, যে কিয়াম মেটাল আছে না বাজারে, প্রেশার কুকার এটা সেটা, ওগুলো বানায়। যখন ওইখানে ঢুকছি তখন উনি টের পেয়ে গেছে, টের পেয়ে আবার 2জন লোক পাঠাই দিয়েছে। এবার তো আমার ভিতর প্যালপিটেশন শুরু হয়েছিল, রক্ত ঝাড়ু ভিতর করলে কি নিষেধ করছে। আসলাম, আসার পরে বলতেছে যে না স্যার সরি, আসলে এত দূরে আসছিলাম তো একটু মনটা চাচ্ছিল, তাই দেখছি। তো কিছুক্ষণ মুখের দিকে কটমট করে চাকে, আবার ঠিক আছে জানকার। তো এখন আবার উন্মুক্ত করে দিচ্ছে, এখন যে বিআরবির লোকজন আমাদের কাছে আসে, ওরা উল্টা দাওয়াত দেয় যে স্যার চলেন, কবে যাবেন? ওই লোক কি আছে? হ্যাঁ, আছে ওই লোক না মারা গেছে? অনেক আগে তো, সেই 99 সালের কথা, মানে মজিবর সাহেব বেঁচে আছে। তোমার ইনভাইট করে আইনেন স্যার আপনার যে আমি এখন নিজে ট্রান্সফর্মার বসাইছি। এইসব কারণে দেখা যাচ্ছে যে, ওই কারণে দেখা যায় যে পলিটেকনিকগুলো বা ভার্সিটিগুলো যে বছরে একবার বা বিভিন্ন পাওয়ার স্টেশনে ভিজিটে নিয়ে যায়, বিভিন্ন ইন্ডাস্ট্রি ভিজিটে নিয়ে যায়, পারমিশন আগে পারমিশন নিয়ে নেয়, চিঠি দিয়ে, অফিসিয়াল চিঠি দিয়ে পারমিশন নিয়ে নেয়। আচ্ছা, এর উপরে আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার 400 ভোল্ট দিলেন কেন? হ্যাঁ, এই যে আমরা সবসময় বলি 220 আর 440, তাই না? জি। এটা কিন্তু আসলে একটা ভুল ল্যাঙ্গুয়েজ, বলি আমরা ঠিক। দেখেন আমাদের সূত্র কি দেখা, এই যে লাইন ভোল্টেজ সমান সমান √3 ইন্টু ফেজ ভোল্টেজ, তাই না? করছি না আমরা এটা? তো আমি লাইন ভোল্টেজ বলতেছি 440, তাহলে আমার ফেজ ভোল্টেজ হয় কত দেখেন, 1.7321 ইন্টু ভি ফেজ। তাহলে ভি ফেজ সমান সমান কী হয়, 440 ভাগ 1.7321, ভাগ দেন তো কেউ, কত আসে? 231, 240, আচ্ছা তাহলে 263 কত 40 ভাগ 1.7321 254.002 254.0 ভোল্ট এসি। কিন্তু আমরা এটাকে বলতেছি 220,
মিলছে 220 এর 440 বলতেছি না, তো আমার লাইন ভোল্টেজ যদি 440 হয় তাহলে ফেজ ভোল্টেজ হবে 220, কিন্তু আমি 440 এর মান যদি বসে তাহলে আমি পাচ্ছি 254, তাহলে কি মিলছে? আচ্ছা উল্টাটা দেখি আমরা ধরলাম লাইন ভোল্টেজ সমান √3 মান 1.7321 ইন্টু 220 গুণ দেন। ওয়ান পয়েন্ট সেভেন আর 381.06 381 ভোল্ট, কিন্তু আমরা এটাকে আবার বলতেছি 440 ভোল্ট, তাহলে কি ঠিক হয়েছে? না। কিছু কিছু কমন ভুল আছে আমরা অনেক সময় শুদ্ধ বলে ধরে নিই। সেটা কীরকম? আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার এলাকায় আপনার আঙ্কেল আর আন্টি যাচ্ছে বাজারে, আর স্বাভাবিকভাবে রাস্তা দেখা হয়ে যাবে, সালাম টালাম দিয়ে দিকে আঙ্কেল আন্টিরে নিয়ে কই যান, হ্যাঁ বাবা তোমার আন্টিরে নিয়ে বাজারে মার্কেটিং করতে যাচ্ছি বলি না আমরা অনেক সময়। অ্যাকচুয়াল ল্যাঙ্গুয়েজ কিন্তু শপিং, মার্কেটিং মানে নিজের তৈরি জিনিস বাজারে বিক্রি করতে যাওয়া। কিন্তু আঙ্কেল কি কোনো কিছু বিক্রি করতে যাচ্ছে, আন্টিরে বিক্রি করতে যাচ্ছে? কিন্তু ওই মার্কেটিং বললে আমরা ধরে নিই যে সে আন্টিরে নিয়ে বাজারে যাচ্ছে। অ্যাকচুয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে শ্রমিক। এই যে এইটা হচ্ছে একটা কমন ভুল। রাস্তাঘাটে দেখবেন যে বিভিন্ন পিলারের উপরে ওই যে কঙ্কালের ছবি দিয়ে লেখা থাকে ডেঞ্জারাস 440 ভোল্ট লেখা থাকে না, এটা হচ্ছে কমন ভুল। কিন্তু আমরা যারা ইঞ্জিনিয়ার কোনো ভাইয়া ভাইয়ের কথা জিজ্ঞেস করলে আমরা বলবো 400 আর 230। দেখেন 400 দিলে কিন্তু মিলে যাবে, দেখেন ভাগ দেন, 400কে 1.7321 দিয়ে ভাগ দেন। স্যার এটা দিয়ে এটাই ভাগ দিলে কি এটা সিঙ্গেল ফেজের ভোল্টেজটা বের হয়? তখন আসবে 230। আর ভোল্টেজের পেজটা তিনটা পেজ ভোল্টেজ, হ্যাঁ পেজ ভোল্টেজ 230 স্যার। তাহলে আমরা Phase যারা voltage টা আছে। ইঞ্জিনিয়ার আমরা এখন থেকে বলবো আমাদের হচ্ছে লাইন ভোল্টেজ 400 আর ফেজ ভোল্টেজ হচ্ছে 230। 230 নো 220 নো 440। 220 বলবো না স্যার। আসসালাম। 30 ভোল্ট। হ্যাঁ, বোঝার আছে স্যার, বোঝার শেষ নাই স্যার। জি মাল্টিপারপাস থেকে বলছি। সেভ করে স্যার, চালু PFI